যদি বলি এইটা স্মার্টফোনের বক্স, বিশ্বাস করবেন শুধু স্মার্টফোন না, ভিতরে আরও অনেক কিছুই আছে। এবং উপরে নিশ্চয়ই দেখছেন জাইসের লোগো, ভিভো V40 স্মার্টফোনটি বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি চলে আসছে এবং অলরেডি প্রি বুকিং শুরু হয়ে গেছে। ফার্স্ট অফ অল পাউচটা বেশ সুন্দর, এভাবে ক্যারি করা যায়। বাই দ্য ওয়ে, যারা ওই যে প্রি বুক করবেন তারাই শুধুমাত্র এই জিনিসটা পাচ্ছেন, কিন্তু মানে এরকম একটা বক্স পেয়ে যাচ্ছেন আর ভিতরে যা যা থাকবে তাও পেয়ে যাবেন। এবং ফার্স্ট সেল চলবে 6 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত। তো এই টাইমের মধ্যে যদি আপনি কিনেন তাহলে কিন্তু এই গিফট হ্যাম্পারগুলো পেয়ে যাচ্ছেন। তো জিনিসটা জিপার দিয়ে আটকানো, খুললে প্রথমেই আমরা সুন্দর একটা এনভেলপের মতো দেখছি। এটাতে কি লেখা আছে? ভিভো ফটোগ্রাফি। অলরাইট, ভিতরে মনে হয় কার্ড, এর আগেও আমরা পেয়েছিলাম। রাইট, বেশ কিছু কার্ডস পেয়ে যাচ্ছেন আর কি। এরপরে স্মার্টফোন আর একটা ঘড়ি দেখছি আমরা। তো ঘড়িটাই যদি ফার্স্টে দেখি, এটা হচ্ছে গিয়ে রিরো ব্র্যান্ডের একটা ঘড়ি, রিরো ওয়াচ W1 Pro। 4700 টাকার মতো দাম এই জিনিসটার আর কি। আর এমনিতে স্মার্টফোনের বক্সটাই যেরকম, প্রথমে স্মার্টফোনটি আছে, এটা আমি একটু পরে খুলবো। এবং নিচের দিকটাতে আমরা পেয়ে যাচ্ছি একটা কেস। কেসটা মনে হয় সুন্দর, যেমন হচ্ছে খুব স্লিম টাইপের একটা কেস। ইয়া, পার্পল কালারের, খুবই স্লিম, এবং এটা ওই টিপিউ। দেন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চার্জার, আর এদিকে রয়েছে কেবল। 80 ওয়াটে আপনি আপনার ভিভো V40-কে চার্জ করতে পারবেন। এই হচ্ছে গিয়ে স্মার্টফোন। ওয়াও, বেশ স্লিম, খুবই স্লিম ফোন। এবং দুই পাশ থেকে কার্ভ হওয়ার কারণে ওই হাতে নিলে একটা বেটার ফিল দিচ্ছে অবশ্যই। নেবুলা পার্পল অ্যান্ড মুনলাইট হোয়াইট। আপনার কাছে কোন কালারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিয়ার প্যানেলটাতে ফ্রস্টেড গ্লাস রয়েছে এবং ক্যামেরা মডিউলটাতে আমরা ভিন্নতা দেখছি। ভাই, একই রকম ডিজাইন দেখতে দেখতে একদম অভ্যস্ত হয়ে গেছিলাম, তো সেই জায়গায় রিফ্রেশিং নতুন কিছু দেখা যাচ্ছে। আই হোপ এই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমার কাছে কিন্তু খারাপ লাগছে না, একটু অন্যরকম ভাইব দিচ্ছে। তার উপরে এই যে জাইসের যে বড় সড় একটা লোগো, যেটা দেখলেই আর কি মানে মনে হচ্ছে ভিভোর X সিরিজের যে ডিভাইসগুলো হয়ে থাকে কাইন্ড অফ ওরকম টাইপের একটা ফিল দেয় আর কি। তবে অতিরিক্ত স্লিম হওয়ার কারণে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাকটা নেই। টাইপ সি পোর্ট আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, এগুলো আর কি ঠিকই পাচ্ছেন। আর এই ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা হলো ডিসপ্লের তলায়। পজিশন ঠিকঠাক মনে হয়েছে এবং ফাস্ট প্লাস অ্যাকুরেটও মনে হয়েছে। এমনিতে ওভারঅল যে ডিজাইন, এই জিনিসটা মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। আমার কাছে ভালোই লাগছে এটা। আর এই ডিভাইসটাতে কিন্তু IP68 এবং 69-এর মতো রেটিং রয়েছে, তো ওইটা আমরা একটু স্পেশালি টেস্ট করে দেখতে চাই অবশ্যই। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, AMOLED প্যানেল, HDR10+ এর সাপোর্ট দিচ্ছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, 4500 নিটস পিক ব্রাইটনেস আছে। আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে স্কট জেনসেশন আলফা নামক একটি প্রোটেক্টর। এইটার ব্যাপারে আমি ততটা ক্লিয়ার না, এটা আসলে কতটা শক্তপোক্ত। তবে আমাদের চেনা সুপরিচিত কর্নিং গরিলা গ্লাসের কোনো একটা ভার্সন দিলে হয়তো আরো সহজে আমরা বুঝতে পারতাম এটা আসলে কতটুকু শক্ত। এই ডিসপ্লেটা কিন্তু বেশ স্মুথ, 120 হার্জ থাকাতে ওই স্মুথনেসটা আপনি ফিল করবেন। আবার যেহেতু কার্ভড প্যানেল, চিন বেজেল খুবই ন্যারো, সিমেট্রিক্যাল টাইপ, সো একটা ইমার্সিভ ভিউ অবশ্যই এই ডিসপ্লেটা পুশ করতে পারে। ওদিকে HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং এর যে ব্রাইটনেস ইনসেন লেভেলের, আউটডোরেও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল। আমরা যতটুকু ব্যবহার করছি তাতে করে আমাদের কাছে ডিসপ্লের ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম বা ত্রুটি আমরা পাইনি। টাচ রেসপন্সে কোনো সমস্যা নেই, কখনো মিস করতে দেখিনি আর কি। ইভেন কোনো কালার শিফটিং বা কর্নার এরিয়া থেকে মিস টাচ হচ্ছে, সাইড এরিয়া থেকে মিস টাচ হচ্ছে, এ জাতীয় প্রবলেম ফেস করিনি। যদিও এটা ফুল রিভিউ না, জাস্ট আনবক্সিং একটা ভিডিও, তো আমাদের যতটুকু ইউজ করা হয়েছে সেই জায়গা থেকে ডিসপ্লে এখন পর্যন্ত ভালো লাগছে। তারপরেও এটা নিয়ে বিস্তারিত আমাদের কথা হবে আরও কোনো ভিডিওতে। এই স্মার্টফোনটা হয়তো অনেকেই কিনবে ক্যামেরার জন্য, তবে রিয়ারে মাত্র দুটো শুটার দেখছি, কিন্তু দুটোই কাজের। 50 মেগাপিক্সেলের দুটো শুটার রয়েছে, যার মেইন শুটারে ওয়াইএস পেয়ে যাচ্ছেন, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হ্যাঁ সেটাও 50 মেগাপিক্সেল। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকটা সেন্সর, তার উপর যে লেন্সটা রয়েছে সেখানে কিন্তু জাইসের লেন্স ব্যবহার হয়েছে। তো এই জাইসের সাথে ভিভোর কোলাবোরেশন যতদূর সম্ভব 2020 সালে প্রথম শুরু হয়। এরপরে ওদের 2021 সালে X সিরিজের মধ্যে দিয়ে প্রথম আমরা দেখতে পাই কমার্শিয়ালি। বাট রাইট নাও আমরা বাংলাদেশে কিন্তু ভিভো V40 সিরিজের স্মার্টফোনেই জাইসের লেন্স পেয়ে যাচ্ছি। তো স্পেশালিটি কিছু জায়গায় অবশ্যই থাকবে এবং ভিভো এই ব্যাপারটাকে অনেক বড়সড় করে প্রমোট করছে এবং জাইসের বেশ কিছু ফিচার টিচার ওরা দিয়ে দিচ্ছে এই ডিভাইসটাতে। তবে আমরা ইনিশিয়ালি কিছু ছবি নিয়েছিলাম, অনেক বিস্তারিত ছবি তোলা হয়নি, কারণ এই ফোনটার ক্যামেরা নিয়ে আমি স্পেশালভাবে একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে ক্যামেরা প্লাস ওদের এই যে IP68 এবং 69 ঠিকভাবে কাজ করে কিনা সেই ব্যাপারগুলো টেস্ট করবো। এই দুইটা বিষয়, IP68, 69 এবং ওদের এই ক্যামেরা। এমনিতে যদি আমরা দেখতে চাই, জাইসের বেশ কিছু ফিচার রয়েছে। এর মধ্যে অবশ্যই জাইস সিনেমেটিক পোর্ট্রেট ভিডিও নামে একটা ফিচার আপনারা পেয়ে যাবেন, যেখানে রেশিও চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, এবং এখানে আপনি চাইলে বেশ কিছু ফিল্টার টিটার বা বিভিন্ন সিনেমেটিক লাইট ইউজ করতে পারেন পোর্ট্রেট ভিডিওতে আর কি। রয়েছে জাইস ফোকাস ট্রানজেকশন, জাইস স্টাইল বোকে আপনি ইউজ করতে পারবেন, 7টা স্টাইল আপনি বোকে সেট করতে পারবেন পোর্ট্রেট মোডে। এছাড়া পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে কিন্তু 24mm, 35mm এবং 50mm, মানে বিভিন্ন ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট নিতে পারবেন। তো হয় কি এই 35 বা 50 এগুলোতে দেখতে বেশ সুন্দর লাগে আর কি। আপনাদের কাছে এর পোর্ট্রেটগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর বরাবরই ভিভোর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফি লাভারদের পছন্দের তালিকায় থাকে। আই থিঙ্ক সেলফি লাভারদের এটাও খারাপ লাগবে না, একটু ফর্সা করে দেয়, একটু গ্লো করতে থাকে। কেমন লাগছে আপনাদের কাছে? আচ্ছা, এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K-তে 30 FPS-এ। আমি 60 FPS-এর ব্যাপারটা মিস করছি, যা অবশ্যই এই স্মার্টফোনে থাকা উচিত ছিল। তো এই যে জাইস নিয়ে এত আলোচনা হচ্ছে, জাইসের ব্যাপারটা কারা জানেন না? আমার মনে হয় সবাই জানে, যারা আমার ভিডিও দেখেন রেগুলার, অবশ্যই জাইসের ব্যাপারটা জানার কথা। এর আগেও বিভিন্ন স্মার্টফোনে বিভিন্ন ক্যামেরার ব্যাপারে আমরা জেনেছি জাইসের লেন্স ব্যবহার করা হয়ে থাকে। জাইস অপটিক্স এটা মূলত প্রতিষ্ঠিত হয় 1846 সালে। কার্ল জাইস উনিই প্রতিষ্ঠাতা ছিলেন এই জাইস অপটিক্সের। এবং এই জাইস অপটিক্সের বিভিন্ন লেন্স বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হয়ে থাকে। মেডিকেলে বলতে পারেন, তারপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, মহাকাশের জন্য, টেলিস্কোপের জন্য, এমনকি অ্যাপোলো 11-এর প্রথম যে ছবিটা তোলা হয়েছিল নীল আর্মস্ট্রংয়ের, সেই ছবিও ক্লিক করা হয়েছিল জাইসের লেন্স দিয়েই। এছাড়াও বিভিন্ন মুভির ক্ষেত্রে সিনেমা ক্যামেরার লেন্স হিসেবে কিন্তু জাইসের লেন্স ব্যবহার হয়ে থাকে। তো জাইসের এই অপটিক্স বা লেন্সগুলো আসলে বিশ্ববিখ্যাত হওয়ার কারণে বা খুবই ক্লিন, খুবই ক্লিয়ার থাকে, যার ফলে কিন্তু এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের সাথে কোলাবোরেশন করতে চায়, তাদের এই অপটিক্সগুলো ব্যবহার করতে চায়। ভিভো ফাইনালি সেটা করছে আর কি। V40 রান করছে ফান্টাসওয়েস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, অ্যাড্রিনো 720 রয়েছে গ্রাফিক্স সেকশনে, স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনের সাথে UFS 2.2 ব্যাপারটা খুব একটা গেল না। আর এই স্মার্টফোনটার যে দাম, তাতেও প্রসেসরটা একটু ছোটো মনে হতেই পারে আপনাদের কাছে, ইভেন আমার কাছেও মনে হচ্ছে। এই ফোনটার কারেন্ট প্রাইস বা বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 62,999 টাকা। দেখুন, ভিভোর ভি সিরিজটাকে আমরা জানতাম কি মিড রেঞ্জে খুবই প্রিমিয়াম একটা সিরিজ হবে বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে, কিন্তু বাংলাদেশের জন্য এটা এখন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টেরও উপরে চলে আসছে, ইভেন প্রায় এক্স সিরিজের কাছাকাছি। আই নো এই ফোনে ভালো কনফিগারেশন দেওয়া হয়েছে আগের চাইতে। ক্যামেরাতে যে আমরা জাইসের ব্যবহার দেখছি সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু ভি সিরিজটার দামটা আসলে এই রেঞ্জে না চলে আসলে বোধহয় খুব ভালো হতো। 40K বা 50K নিচে রাখলে পরে জিনিসটা আরও বেশি সুন্দর হতো বলে মনে হয়। আপনাদের কি মতামত এই ব্যাপারে? এমনিতে মিডরেঞ্জ বা হাই মিডরেঞ্জ বাজেটের জন্য স্ন্যাপড্রাগন 7 Gen 3 ঠিকঠাক আছে বলা যেতে পারে, কিন্তু যখন কিনা আপনি 63K দিয়ে কিনছেন তখন আপনার কাছে একটু কমতি লাগতেই পারে। ডে টু ডে টাস্ক এই প্রসেসর বেশ ভালোভাবে সামলাতে পারবে, এমনকি এই প্রসেসর খুব বেশি হিট জেনারেট কিন্তু করে না, সেটাও ঠিকঠাক আছে। আবার মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট পাবেন। 256GB, 12-র সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম। তো র্যামের অভাব আপনার মোটেই মনে হবে না, বাট স্টোরেজ টাইপটা আর একটু বেটার হলে পরে আর একটু স্পিড বেশি পাওয়া যেত। আমাদের ইনিশিয়াল ইউসেজে এই স্মার্টফোনে কোনো ইস্যু আমরা পাইনি এখন পর্যন্ত, লাইক গরম হয়ে যাওয়া বা স্ট্যাটার দেখানো বা অ্যাপ ওপেন ক্লোজে খুব বেশি টাইম নিচ্ছে, ডিলে করছে, এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। তবে বেশ কিছু ব্লোটার পেয়েছি, যা আসলে এরকম একটা স্মার্টফোনের সাথে যায় না, যেহেতু এটা এখন একদম মোটামুটি হাই মিড রেঞ্জের উপরে চলে আসছে বা ওরকম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা ডিভাইসের মতো। সেই জায়গায় ভিভো এটাকে আরও বেশি ক্লিন রাখতে পারতো। আর এই ফোনের টুকটাক আমরা গেমিং করছিলাম, স্ন্যাপড্রাগন 7 Gen 3 যে পারফরমেন্সটা দেওয়ার কথা ওইটাই ডেলিভার করতে পারছে ডিভাইস। দাম বেশি দিয়ে কিনলে ওর চাইতে বেশি পারফরমেন্স পাবেন ব্যাপারটা মোটেও কিন্তু তা না, ওরকম টাইপের রেজাল্টই পাবেন। মানে মোটামুটি গেমিং করা যাবে। যদিও ভিভো এই স্মার্টফোন অবশ্যই গেমারদেরকে টার্গেট করে নিয়ে আসেনি, এটা আপনিও জানেন, আমিও জানি। তবে যদি কিনা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই আমি বলবো এই ডিভাইসটা একবার দেখা উচিত হবে। অলরেডি হয়তো এর ছবিগুলো দেখেও বুঝতে পারছেন। ফোনটাতে স্টেরিও স্পিকার দিচ্ছে ওরা এবং ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড। তারপরে এটাতে ব্যাটারি রয়েছে 5500 mAh এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বোটাও আমার কাছে ভালো মনে হয়েছে। বেশ স্লিম ডিভাইস, বাট তাও 5500 mAh ব্যাটারি আছে, এটা ভালো বিষয় আর কি অবশ্যই। এখন ফাইনালি বিষয় ওটাই দাঁড়ালো, ভি সিরিজটা আরেকটু কম দামের মধ্যে রাখলে ভালো হতো, এক্সের কাছাকাছি যাওয়ার প্রয়োজন ছিল না। তবে ফিচার টিচারে কিছুটা বেড়েছে, ইটস ট্রু। আর এই ফোনের ক্যামেরা প্লাস এইটা ডিউরেবিলিটির দিক থেকে কেমন শক্তপোক্ত, এই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আরও একটা কন্টেন্ট নিয়ে আসবো খুব শীঘ্রই। তো ওটা দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু এই স্মার্টফোনটা মূলত ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস বা ক্যামেরা লাভারদের জন্যই নিয়ে আসা হয়েছে, তো ব্যাপারটাকে একটু ভালো করে দেখলে ভালো হয়, কি বলেন? আপনাদের কাছে কেমন লাগলো ভিভোর এই নতুন ডিভাইস কমেন্ট করে জানতে ভুলবেন না। আর যারা এই ফোনটা আসলে কেনার চিন্তা ভাবনা করছেন, প্রিপারেশন নিচ্ছিলেন, এখন যদি প্রিবুক করেন তাহলে এই যে এই সমস্ত কই গেল ঘড়ি টড়ি সব কিছুই পেয়ে যাবেন আর কি। সো ওইটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে আমাদের নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।